আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে সাধারণ জ্ঞানের অসাধারণ সব টেকনিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, তোমাদের রাহাত স্যার। সো আজকের টপিক হবে সাধারণ জ্ঞান যে এভাবে শেখা যায়, সেটা আজকের ক্লাস না দেখলে তুমি বুঝবা না। সো আমাদের ভর্তি পরীক্ষায় প্রায় সময় এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন এসে থাকে। পাশাপাশি সাধারণ জ্ঞানটাকে সহজে আত্মস্থ করার জন্য, সহজে নিজের কাছে একদম বলা যেতে পারে সহজভাবে উপস্থাপন করার জন্য, কিছু বিষয় শেখার জন্য আমাদের এই টেকনিকগুলো ফলো করতে হয়। তাহলে চলো আমরা ছোট্ট ছোট্ট কিছু টেকনিক দিয়ে ক্লাসের সম্পূর্ণটা শেষ পর্যন্ত দেখি। কারণ সাধারণ জ্ঞানের কিছু আমরা যখন সাধারণ জ্ঞান পড়ি, আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক যখন পড়ি, তখন আমরা একটু গুলায় ফেলি, তাই না? তো আমাদের জন্য সাধারণ জ্ঞান পড়তে গিয়ে যেন আমরা গুলিয়ে না ফেলি, সেজন্যই তোমাদেরকে আজকে সাধারণ জ্ঞান কিছু অসাধারণ কিছু টেকনিক তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখো, আমরা বোর্ডে কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়া অঞ্চলের যে দেশগুলো আছে, এই 8টি দেশ সম্পর্কে সহজে কিভাবে জানা যায় সেটা আমরা একটু দেখি। আমরা আমাদের বাংলাদেশ, আমাদের যে মাতৃভূমি, সেটা দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ। অনেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বলে ভুল করে। সো এটা মানচিত্র দেখলে একমাত্র বলতে এই যে আমাদের সোনার বাংলাদেশ, তাই না? সো তোমাদেরকে বলি যে দক্ষিণ এশিয়া অঞ্চলে যে দেশগুলো রয়েছে, যে 8টি দেশ রয়েছে, এই 8টি দেশ মনে রাখার জন্য একদম সহজভাবে সেটা মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে যে বিএনপি ইজ এমবিএ। তাহলে দেখো, ছোট্ট করে তুমি একদম সহজভাবে মনে রাখতে পারতেছো। দক্ষিণ এশিয়া অঞ্চলের যে 8টি দেশ রয়েছে, মনে রাখার টেকনিক হচ্ছে বিএনপি ইজ এমবিএ। বিএনপি ইজ এমবিএ। বিতে হচ্ছে আমাদের বাংলাদেশ, এনতে নেপাল, পিতে পাকিস্তান, আইতে ইন্ডিয়া, এসতে শ্রীলঙ্কা, এমতে মালদ্বীপ, বিতে ভুটান, এতে কি আফগানিস্তান। ওকে, সো দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, এর মধ্যে সর্বশেষ দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আমরা অন্তর্ভুক্ত আফগানিস্তান। এখানে একটা মজার বিষয় কি জানো? মজার বিষয়টা বলি যে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে হচ্ছে সার্ক গঠিত। এই যে আমরা সার্ক বলে থাকি না, এই সার্ক নামে একটা সংগঠন রয়েছে, সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, সার্ক যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, এই যে মানে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর একটি সহযোগিতা সংস্থা হচ্ছে সার্ক। এই সার্কের সদস্য দেশ কয়টি? 8টি। এবং সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, তিনি ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টি, এবং এই 8টি দেশের মধ্যে সার্ক নিয়েও হচ্ছে এই 8টি দেশ। সার্কের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান। এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমরা জানি সবচেয়ে শিক্ষার হারের দিকে 100% শিক্ষিত হচ্ছে মালদ্বীপ, এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। তাহলে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলো মনে রাখার টেকনিক হচ্ছে বিএনপি ইজ এমবিএ। বিএনপি ইজ এমবিএ। সো বিএনপি দিয়ে আমরা কি করতে পারি? মনে রাখতে পারি সার্কভুক্ত দেশগুলো, দক্ষিণ এশিয়া অঞ্চলের 8টি দেশ মনে রাখতে পারি। আমাদের বাংলাদেশের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা দেশ রয়েছে, এই দেশটার নাম হচ্ছে ভারত, তাই না? এই যে ভারত, তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের উপরে রয়েছে ভুটান, এখানে রয়েছে নেপাল, এই যে এইখানে রয়েছে আফগানিস্তান, এইখানে রয়েছে আমাদের পাকিস্তান। সর্বশেষ এই যে টিয়ার ড্রপস নামে খ্যাত, সেটা হচ্ছে শ্রীলঙ্কা, এবং আরেকটা রয়েছে ছোট্ট দ্বীপ রাষ্ট্র, সেটা হচ্ছে মালদ্বীপ। ওকে, এই যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যে দেশগুলো, এই 8টি দেশ হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার দেশ। অনেক সময় আমাদের পরীক্ষায় আসে যে নিচের কোন দেশটি দক্ষিণ এশিয়ার দেশ নয়? তাহলে এই 8টি দেশ ছাড়া বাকি দেশগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ নয়। ক্লিয়ার কিনা? আশা করি আর কোনোদিন ভুল হবে না। এই দক্ষিণ এশিয়ার দেশগুলো পারলে সার্কভুক্ত দেশগুলো পারবো। আর বিএনপি দিয়ে মনে রাখবো, বিএনপির প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইনি আবার সার্কের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, মানে তৎকালীন সময় তিনি উদ্যোগ গ্রহণ করেন। এই যে আমাদের প্রায় সময় পরীক্ষায় চলে আসে। সো খুবই ইম্পর্টেন্ট। এখানে ছোট্ট একটা তথ্য দিয়ে দিছি, দেখো যে দক্ষিণ এশিয়ার ল্যান্ডলক বা স্থল বেষ্টিত রাষ্ট্র হচ্ছে 3টি। দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র 3টি, আফগানিস্তান, নেপাল, ভুটান। আফগানিস্তান, নেপাল, ভুটান। ওকে, এই 3টি দেশের সমুদ্র বন্দর নেই। ওকে, তারপর ওয়াটার লক বা জলবেষ্টিত দেশ হচ্ছে শ্রীলঙ্কা, মালদ্বীপ। আমরা অলরেডি দেখতেছি যে এইখানে যে ভারত মহাসাগরের মধ্যে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দুইটা। শ্রীলঙ্কাকে অলরেডি বলছি চোখের পানির মতো দেখতে, তাই না? এই যে টিয়ার ড্রপ, চোখের পানি বলে থাকে।
এইটা তাহলে ওয়াটার জলবেষ্টিত দুইটা দেশ, এই দুইটা মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। ব্রিটিশদের কাছ থেকে প্রথম স্বাধীন হয় আফগানিস্তান 1919 সালে। তাহলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম কোন দেশটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? সেটা হচ্ছে কি এই যে বললাম আফগানিস্তান। তাহলে দেখো ছোট্ট করে এইভাবে যদি আমরা পড়াশোনা শুরু করি আমাদেরকে আর কোনোদিন ভুল হবে। আর আমি তোমাদেরকে প্রথমে বলি, মানচিত্র সম্পর্কে যদি ভালো ধারণা থাকে সাধারণ জ্ঞান তোমার কাছে পানিবাদ। আবারও বলতেছি, পানিবাদ যেমন ফরফর করে খেয়ে ফেলতে পারো এইরকম। সো দক্ষিণ এশিয়ার অঞ্চলে যে দেশগুলো, আশা করি আর ভুল হবে না, মানচিত্রের মাধ্যমে আমরা দেখে ফেললাম। পাশাপাশি আমাদের টেকনিকের মাধ্যমে বিএনপি ইজ এমবিএ, বিএনপি ইজ এমবিএ, বিএনপি মনে না থাকলে জাস্ট বিতে বাংলাদেশ, এনতে নেপাল, পিতে পাকিস্তান, আইতে ইন্ডিয়া, এসতে হচ্ছে শ্রীলঙ্কা, এমবি হচ্ছে মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। সর্বশেষ আফগানিস্তান, যে দেশটি যেটা প্রথম স্বাধীনতা লাভ করে। ক্লিয়ার কিনা? আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অলরেডি ক্লিয়ার। এইভাবে আমাদের পড়তে পারি। এরপর তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো চমৎকার ভাবে কিন্তু শর্টকাটে শেখা যায়। সেটা কি? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কয়টি? 11টি। এই যে একটা আমরা সাধারণ জ্ঞান শিখলাম, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশ হচ্ছে 11টি। খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটার একটা টেকনিক আছে, আমরা প্রায় সময় পড়ে থাকি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো তুমি যদি পারো, তুমি এইটা থেকে আলাদা করতে পারবা দক্ষিণ এশিয়ার দেশগুলো, তারপর পূর্ব এশিয়ার দেশগুলো, মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার দেশগুলো তুমি আলাদা করতে পারবা। তাহলে চলো আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের দেশগুলো জেনে নেই এবং মানচিত্রের দিকে খেয়াল করি। টেকনিক হচ্ছে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। মনে রাখবা, দক্ষিণ পূর্ব এশিয়ার শর্টকাটে মনে রাখতে হলে এমটিভিতে ফিল্ম দেখলে তোমার কি হবে না? ভিসিএস হবে না, হবে না, গ্যারান্টি দিলাম। সো এমটিভিতে ফিল্ম দেখে সারাদিন কাটা দিলে হবে না, এটা মনে রাখতে। তাহলে এমতে হচ্ছে মালয়েশিয়া, টিতে হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া আমরা মিয়ানমার, যদি এই মিয়ানমার আমরা হচ্ছে এইখানে দিয়ে দিছি, এমতে মিয়ানমার দিয়ে দিছি। ওকে দেখো এমতে শুধু মালয়েশিয়া মনে রাখবা, টিতে থাইল্যান্ড, টিতে কি থাইল্যান্ড, ভিতে এই যে ভিতে হচ্ছে কি ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম। এফতে দেখো ফিল্ম, এফতে এই যে এফ, এই যে ফিল্ম, এই ফিল্ম মানে ফিলিপাইন। আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া নট ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার দেশ। ওকে ইন্দোনেশিয়া। আই এলতে হচ্ছে লাওস, লাওস, লাওস। তারপর হচ্ছে ইতে হচ্ছে, তারপর দেখো এলতে ইতে হচ্ছে ইস্ট তিমুর মানে কি পূর্ব তিমুর। এমতে হচ্ছে এই যে মিয়ানমার, এমতে হচ্ছে কি মিয়ানমার, এখানে মালয়েশিয়া, মিয়ানমার। এই যে এই এমতে একটা এমতে হচ্ছে মালয়েশিয়া, আরেকটা এমতে হচ্ছে মিয়ানমার। বিসিএস দিয়ে মনে রাখবা, বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, এসতে সিঙ্গাপুর। বিসিএস দে ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো হচ্ছে 11টি। মজার বিষয় কি জানো? এই দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে যে দেশগুলো রয়েছে 11টি, এই 11টি দেশ নিয়ে আসিয়ান নামে একটা সংগঠন গড়ে উঠেছে। আসিয়ান, তাহলে আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট। আবার বলতেছি, এই যে এই দেশগুলো নিয়ে গড়ে উঠেছে অ্যাসোসিয়েশন অফ, আবার বলতেছি অ্যাসোসিয়েশন অফ, অ্যাসোসিয়েশন অফ, দেখো এইখানে লিখে আমরা, হ্যাঁ, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট নেশন। এই যে 11টা দেশ নিয়ে বর্তমান, এর আগে ছিল 10টি আসিয়ানভুক্ত সদস্য দেশ ছিল আগে 10টি, বর্তমানে 11টি। সর্বশেষ আসিয়ানভুক্ত যে দেশটা রয়েছে সেই দেশটার নাম হচ্ছে পূর্ব তিমুর, ইস্ট তিমুর বা পূর্ব তিমুর, যার রাজধানী হচ্ছে দিল্লিতে। কোথায়? দিল্লি। এই যে দিল্লি, এটার রাজধানী হচ্ছে কোথায়? দিল্লি। ওকে, এই যে পূর্ব তিমুর আমরা যেটাকে বলে থাকতেছি পূর্ব তিমুর বা তিমুর লিস্তে বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? তিমুর লিস্তে। আচ্ছা, এখন শর্টকাটে যদি আমরা একদম টেকনিকে যদি মনে রাখি যে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের এই যে আমাদের পৃথিবীর মানচিত্রে এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই 11টি দেশ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। 11টি দেশ তোমরা মানচিত্রের দিকে খেয়াল করলে অথবা গুগল করলে পেয়ে যাবা। সেটা হচ্ছে মনে রাখার টেকনিক হচ্ছে এমটিভিতে ফিল্ম দেখলে ভিসিএস হবে না, এমটিভিতে ফিল্ম দেখলে ভিসিএস হবে না। এইভাবে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখতে পারি। ভর্তি পরীক্ষার সময় এটা যে আমাদের কতটা কাজে দেয়, তোমরা সামনে যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়, নার্সিং এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা বা চাকরি পরীক্ষা যারা দিবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখার সহজ এবং দুর্দান্ত টেকনিক। তাহলে এমতে হচ্ছে মালয়েশিয়া,
বা মিয়ানমার, আমরা টিতে থাইল্যান্ড, এমনি আমরা দেশগুলো মনে রাখবো। এবং ছোট্ট করে একটু বলে রাখতেছি, সেটা হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার ল্যান্ডলক স্থল বেষ্টিত মাত্র একটা, সেটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, সেটা হচ্ছে লাওস। সেই দেশটার নাম কি বললাম? সেই দেশটার নাম হচ্ছে লাওস। কি বললাম? এই যে এখানে দেশ আছে একটা, লাওস নামে যে দেশটি রয়েছে, এই লাওস দেশটি হচ্ছে কি দক্ষিণ পূর্ব এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র। ইন্দোচীন বলয়ের দেশ রয়েছে 3টি। এইটা মনে রাখার একটা টেকনিক রয়েছে লাকভি দিয়ে। কি দিয়ে? লাকভি। লাতে হচ্ছে লাওস, লাতে হচ্ছে কি লাওস, কতে হচ্ছে কম্বোডিয়া, ভিতে হচ্ছে ভিয়েতনাম। ঠিক আছে, খেয়াল করো। ইন্দোচীনভুক্ত দেশ, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের মধ্যে আরেকটা ইন্দোচীনভুক্ত দেশ রয়েছে। এইখানে রয়েছে ইন্দোচীনভুক্ত দেশ, এই যে এখানে ইন্দোচীনভুক্ত দেশ রয়েছে 3টা, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। লাকভি দিয়ে আমরা মনে রাখতে পারবো ইন্দোচীন। কেন আমরা ইন্দোচীন? চীন থেকে ছোট, এবং ইন্দোচীনভুক্ত দেশগুলো সবগুলো ফ্রান্সের উপনিবেশ ছিল। কার উপনিবেশ ছিল? ফ্রান্সের উপনিবেশ ছিল, উপনিবেশ। তাহলে ইন্দোচীনভুক্ত দেশগুলো ফ্রান্সের উপনিবেশ ছিল, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মূলত এই ইন্দোচীনভুক্ত দেশগুলো ছাড়া অধিকাংশ দেশেই কি ছিল? ব্রিটিশদের উপনিবেশ ছিল। একমাত্র ইন্দোনেশিয়া ছিল ডাচদের অধীনে, হল্যান্ডের অধীনে ছিল, এবং ফিলিপাইন, এই যে ফিলিপাইন ছিল কাদের অধীনে? ফিলিপাইন ছিল ফ্রান্স। ঠিক আছে, সরি, ফ্রান্সের উপনিবেশ ছিল হচ্ছে ইন্দোচীনভুক্ত 3টা দেশ, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এবং এই ফিলিপাইন ছিল একমাত্র পর্তুগালের অধীনে। ওকে, আর ইন্দোনেশিয়া যে ডাচদের অধীনে। কাদের অধীনে? ডাচদের অধীনে। এবং পর্তুগালের সবচেয়ে প্রাচীনতম উপনিবেশ ছিল কোথায়? আমরা জানি ম্যাকাও নামে একটা চীনের একটা প্রদেশ রয়েছে, ম্যাকাওতে। তাহলে দেখো, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের 11টা দেশ জানা, এবং মজার ভাবে আমরা শিখে ফেললাম এই 11টা দেশে আবার আসিয়ানভুক্ত একটা সংগঠনের দেশ, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনের সদস্য দেশ হচ্ছে কি এই দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশ। এবং মনে রাখার টেকনিক হচ্ছে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এবং এক্সট্রা কিছু আমরা জিনিস এখানে শিখে ফেললাম। আশা করি আর আমাদের ভুল হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা শিখতে পারি। ঠিক আছে, ওকে। মনে রাখার টেকনিক আরো রয়েছে। আমরা যদি দেখি, আমরা আরো অনেকভাবে আমরা মনে রাখতে পারবো। সেটা কিভাবে দেখি? দেখো, বোর্ডে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের 7 সিস্টার নামে বাংলাদেশের ঠিক পূর্ব দিকে, আবার বলতেছি, বাংলাদেশের ঠিক পূর্ব এবং উত্তর দিকে, উত্তর এবং পূর্ব দিকে এই যে আমাদের বাংলাদেশ, এই যে আমাদের বাংলাদেশ বা বিডি যদি বলি, আমাদের বাংলাদেশ, এই যে আমাদের বাংলাদেশের ঠিক দক্ষিণ পূর্ব যে 7টি রাজ্যকে, ভারতের 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার বলা হয়ে থাকে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব, অনেক সব পরীক্ষা আসে, বাংলাদেশের কোন দিকে 7 সিস্টার অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে। কোন দিকে? সরি, উত্তর পূর্ব দিকে। কোন দিকে বললাম? উত্তর পূর্ব দিকে। তাহলে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে হচ্ছে, উত্তর এবং পূর্ব দিকে অবস্থিত 7 সিস্টার। ওকে, ওই চিকেন নেক সহ, ঠিক আছে, আমাদের বাংলাদেশের যেটাকে আমরা চিকেন নেক বলতেছি, এই চিকেন নেকের সহ ওইখানে রয়েছে চিকেন নেক। ওকে, এখন ভারতের 7 সিস্টার উত্তর পূর্ব দিকে, বাংলাদেশের, এটা মনে রাখার একটা টেকনিক রয়েছে। সেই টেকনিক কি? দেখো, আমি অমিত্রিমনা, এইটা তুমি খালি জাস্ট কয়েকবার পড়বা, দেখবা তোমার ভর্তি পরীক্ষা যদি আসে যে নিচের কোনটি ভারতের 7 সিস্টার অঞ্চল নয়, তুমি কিন্তু সহজে মনে রাখতে পারবা। তাহলে দেখো, আবার কোনটি 7 সিস্টার অন্তর্ভুক্ত নয় বা কোনটি 7 সিস্টার অঞ্চলের মধ্যে পড়ে, সেটাও তুমি মনে রাখবা। আতে কি? আসাম। এই যে আসাম একটা দেশ। মিতে কি? মিজোরাম। আমি অমিত্রিমনা, মিজোরাম। অতে কি? অরুণাচল। অরুণাচল। মেতে কি? মেঘালয়। মেঘালয়। এই যে এখানে রয়েছে ত্রিতে হচ্ছে কি? ত্রিপুরা। ত্রিপুরা। তারপর হচ্ছে মতে হচ্ছে কি? মণিপুর। ওকে, তারপর নাতে হচ্ছে নাগাল্যান্ড। নাতে কি? নাগাল্যান্ড। এই যে
আমি ও মৈত্রীমনা ভারতের 7 সিস্টার মনে রাখার পরীক্ষার হলে যখন আমাদের প্রশ্ন আসবে নিচের কোনটি ভারতের 7 সিস্টার অঞ্চল নয়। বাংলাদেশের সাথে ভারতের নানা সময় বাকবিতণ্ডার সময় আমরা 7 সিস্টার নিয়ে নানা কানাঘুষা করি, গুঞ্জন করি, নানা কথাবার্তা বলি। এই 7 সিস্টারের প্রয়োজনীয়তা বা গুরুত্ব রয়েছে আমাদের রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে, এবং আমরা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 7 সিস্টার এইভাবে পড়ব, আমি ও মৈত্রীমনা। আশা করি ভুল হবে না। আমি ও মৈত্রীমনা, তুমি কি মনা? তুমি ও মৈত্রীমনা। তুমি বলবা আমি ও মৈত্রীমনা। আতে আসাম, মিতে মিজোরাম, অতে অরুণাচল, মেতে মেঘালয়, ত্রিতে ত্রিপুরা, মতে মণিপুর, নাতে কি নাগাল্যান্ড। এই যে না প্রত্যেকটার আবার রাজধানী রয়েছে। আসামের রাজধানী আমরা জানি আগরতলা, বা আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামকে কেন্দ্র করে গড়ে উঠছিল। তারপর হচ্ছে মিজোরাম, তারপর হচ্ছে অরুণাচল, ইস্ফল, যেটাকে মেঘালয়ের রাজধানী শিলংয়ে, নাগাল্যান্ডের রাজধানী কুহিমা, মণিপুর রয়েছে। এইভাবে প্রত্যেকটা রাজধানীর মানে প্রত্যেকটা রাজ্যের কি রয়েছে, এই যে রাজ্যগুলো রয়েছে এইটা হচ্ছে আমাদের কি ভারতের 7 সিস্টার নামে। আশা করি আমি ও মৈত্রীমনা দিয়ে ভারতের 7 সিস্টার তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রিপেয়ার, এবং এখান থেকে আসলে মিস যাবে না। আশা করি যদি প্রশ্ন আসে এইভাবে থাকতে পারে, নিচের কোনটি ভারতের সীমান্তবর্তী, দেখো ভারতের সীমান্তবর্তী 7 সিস্টার, তাহলে মেঘালয় আসবে ভারতের সীমান্তবর্তী, তারপর আসবে ত্রিপুরা, মেঘালয়, ত্রিপুরা, মেঘালয়, ত্রিপুরা, আবার বলতেছি মেঘালয়, ত্রিপুরা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, আসাম ভারতের সীমান্তবর্তী। এই যে কয়েকটা যে বললাম, এই যে আসাম ভারতের সীমান্তবর্তী, তারপর মিজোরাম, তারপর হচ্ছে কি ত্রিপুরা, আর একটা হচ্ছে মেঘালয়। এই চারটা, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, এই চারটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী 7 সিস্টার অঞ্চল। আশা করি তোমরা এখান থেকে পারবা, ঠিক আছে। এরপর দেখো গুরুত্বপূর্ণ আরেকটা মনে রাখার টেকনিক সহ তোমাদের নিয়ে আসলাম ভৌগোলিক মানচিত্রের। আমরা অনেক সময় আমরা যখন মানচিত্র পড়ি, আমাদের মানচিত্রের অবয়ব থেকে, মানচিত্র ধারণা থেকে শর্টকাটে অনেক জিনিস আসে। সো শর্টকাট টেকনিকে এই অঞ্চলগুলো আমরা সহজভাবে শিখতে পারি। সাধারণ জ্ঞান কিন্তু মজার বিষয়। সো সাধারণ জ্ঞান ভয় পেলে হবে না। সাধারণ জ্ঞানকে নিজে যেমন ইমাজিন করতে হবে মানচিত্র ভিত্তিক, পাশাপাশি আমাদেরকে এমনভাবে পড়াশোনাটা করতে হবে যেন শর্টকাটে যে পরীক্ষা আসা মাত্রই যেন আমি এইটা চিন্তা করতে পারি সহজভাবে, এবং শর্টকাট অসাধারণ শর্টকাট টেকনিকে তোমাদের রাহাত স্যার কিন্তু পড়াবে। সো তোমরা কখনোই জিকের ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিন্দুমাত্র কারণ নাই, কারণ আমরা এইভাবেই আমরা প্রত্যেকটা বিষয় আমরা এইভাবে শর্টকাটে সহজভাবে কিভাবে তোমাদের শেখানো যায় সেটার চেষ্টা করব। কারণ আমাদের সময় থাকে স্বল্প, প্রিপারেশনের ওই রকম একটা মানে ধৈর্য যখন থাকে তখন ওই রকম ল্যান্দি একটা সময় থাকে না। সো আমাদেরকে কি করতে হয়, স্বল্প সময়ে শর্টকাটে সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায়, কিভাবে শেখা যায় সেটা। দেখো পৃথিবীর গুরুত্বপূর্ণ পৃথিবীর মানচিত্রে বা পৃথিবীর ঠিক উত্তরে, আবার বলতেছে পৃথিবীর ঠিক উত্তর এবং পূর্বের দিকে গুরুত্বপূর্ণ বরফে ঢাকা বিশাল এই যে 5টি রাজ্য বা 5টি দেশ রয়েছে, এই 5টি দেশের নাম হচ্ছে নর্ডিক অঞ্চল। এই 5টি দেশকে একসাথে বলে নর্ডিক অঞ্চল। এইখানে এই 5টি দেশে বসবাস করে ভাইকিং। বর্তমান তোমরা যারা বিশ্বকাপ দেখতেছো, বিশ্বকাপ খেলার মধ্যে আমরা জানি নরওয়ের মধ্যে ভাইকিং একটা আছে, হু আছে কিনা, এরকম বলে না। এই যে ভাইকিংদের যেই নরওয়ে যে দিবর বা হচ্ছে জেলে রাষ্ট্র, ঠিক না, এই যে নরওয়ে দিবর রাষ্ট্র বা জেলেদের রাষ্ট্র বলে থাকি, পৃথিবীর দিবরের দেশ বলা হয়ে থাকে, আমরা অনেক সময় বলি না দিবরের দেশ। এই যে নরওয়ের যে হালকিং, হ্যাঁ, তারপর নরওয়ে যে আমরা খেলাধুলার ক্ষেত্রে আমরা নরওয়ের নামটা অনেকেই একদম মুখস্থ, যে যারা হচ্ছে ব্রাজিলকে হারিয়ে নরওয়ের নামটা কিন্তু সামনে চলে আসে, তাই না। এই নরওয়ে, তারপরে যে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, তারপর হচ্ছে আইসল্যান্ড, এবং এই যে আইসল্যান্ডের অংশ, ছোট্ট একটা অংশ আইসল্যান্ড। এই যে ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড, এই দেশগুলোকে একত্রে বলা হয়ে থাকে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। কি বলা হয়ে থাকে? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এই অঞ্চলগুলোর আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে নর্ডিক অঞ্চল। নর্ডিক অঞ্চল। তাহলে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বা নর্ডিক অঞ্চল কয়টি? 5টি। স্ক্যান্ডিনেভিয়ান ভুক্ত দেশ কয়টি? 5টি। পৃথিবীর সবচেয়ে শীতপ্রধান দেশ হচ্ছে এই 5টি, এই নর্ডিক অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। দিবরের দেশ বলা হতে নরওয়েকে, ফিনল্যান্ড, তারপর হচ্ছে হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড, আমরা ভৌগোলিকভাবে পড়ে আসছি। সো এই যে 5টা দেশ ভৌগোলিকভাবে তুমি মনে রাখার দুর্দান্ত একটা টেকনিক হচ্ছে ফিতে আসুন। ফিতে ফিনল্যান্ড, ফিতে কি
ফিনল্যান্ড, ফিতে কি ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, ডেতে ডেনমার্ক, আতে আয়ারল্যান্ড, আতে কি আয়ারল্যান্ড, আতে আয়ারল্যান্ড না আইসল্যান্ড, 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 আতে কি আইসল্যান্ড, সুতে হচ্ছে সুইডেন, সুতে কি সুইডেন, সুইডেন, নতে নরওয়ে, নরওয়ে। এই যে নরওয়ে দেশটা খুবই ইম্পর্টেন্ট। সো বর্তমান সময়ে অনেকে জানে না যে নরওয়ে দেশটা কোথায় অবস্থিত। মনে রাখবে যে নরওয়েটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, নর্ডিক অঞ্চল, সবচেয়ে শীতপ্রধান অঞ্চল। পৃথিবীর দক্ষিণ মানে উত্তর পূর্ব দিকের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হচ্ছে এই নরওয়ে। মনে রাখার টেকনিক ফিডে আসুন, ফিডে আসুন, ফিডে আসুন, ফিডে আসুন, ফিডে আসুন দিয়ে আমরা এই দেশগুলো মনে রাখতে পারবো। ফিডে আসুন, ফিনল্যান্ড, ডেনমার্ক, তারপরে আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। আর কি ভুল হবে? আশা করি আর ভুল যাবে না। এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলগুলো মনে রাখার জন্য এইভাবে আমরা সাধারণ জ্ঞান পড়ব, আমাদের আর ভুল হবে না। আশা করি তোমরা পারবে ইনশাল্লাহ। ওকে, দেখি তারপর কি রয়েছে মনে রাখার টেকনিক। অন্যতম আরেকটা টেকনিক হচ্ছে এই অঞ্চলগুলো কিভাবে তুমি মনে রাখবে। দেখো চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ সিংহের মতো দেখতে একটা জায়গা, তাই না? সিংহের মতো দেখতে। আবারও বলতেছি, দেখো সিংহের মতো দেখতে, হর্ন অফ আফ্রিকা। হর্ন, হর্ন মানে সিং, হর্ন মানে কি? এই হর্ন মানে সিং, সিং বলি সিং, ঠিক আছে? এই যে সিং বলি না, সিংহের মতো দেখতে পৃথিবীর মানচিত্রে। এই জন্য মানচিত্রটা ভালো করে জানতে হলে বুঝতে হবে এই যে সিং, এই যে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং নামে পরিচিত তিনটা দেশ, ইথিওপিয়া, সোমালিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া। সোমালিয়া হর্ন অফ আফ্রিকার দেশ হচ্ছে সোমালিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ইথিওপিয়া, তারপর হচ্ছে ইরিত্রিয়া, ইরিত্রিয়া, ইরিত্রিয়া। তাহলে সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া। কোন দেশটা? হর্ন অফ আফ্রিকা, আফ্রিকার সিং নামে পরিচিত হর্ন অফ আফ্রিকা। মনে রাখার টেকনিক মানচিত্রে জাস্ট এমনি টেকনিক, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ই দিয়ে মনে রাখবে, সুই, সুই বা সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া। মানচিত্রটা দেখলে আর ভুল হবে না। সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, তিনটা দেশকে হর্ন অফ আফ্রিকার দেশ বলা হয়ে থাকে আমাদের মানচিত্র। বা এইভাবে যদি আসে আমরা এইভাবে শর্টকাটে চিন্তা করব, জাস্ট আমাদের পৃথিবীর মানচিত্রে আফ্রিকার হর্ন অফ আফ্রিকা। আর আমরা পরীক্ষা আসলে আর ভুলবো না। ভুলবো কিনা বলো তোমরা? ভুলবো না। ওকে, এরপর আমরা দেখি গুরুত্বপূর্ণ আরেকটা টেকনিক মনে রাখার টেকনিক। সেটা কি? সেটা হচ্ছে জিসিসি ভুক্ত দেশ, অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিল। গালফ, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গালফ হচ্ছে মেক্সিকো গালফ, যেটাকে আমেরিকান গালফ বলা হয়ে থাকে। বর্তমান ডোনাল্ড ট্রাম্প আমেরিকা গালফ দিছে। সো আমরা যদি দেখি যে গালফ কোঅপারেশন বা উপসাগরীয়, এই উপসাগরীয় ভুক্ত দেশ রয়েছে 6টি। জিসিসি ভুক্ত দেশ কয়টি রয়েছে? 6টি। জিসিসি ভুক্ত দেশ রয়েছে কয়টি? 6টি। এইটা মনে রাখার মজার একটা টেকনিক রয়েছে, মজার, আবারও বলতেছি মজার একটা টেকনিক। এই টেকনিকে পড়াশোনা করলে তুমি আর তোমার হচ্ছে কি সাধারণ জ্ঞানে বিভ্রান্তি তৈরি হবে না। দেখো সহজভাবে মনে রাখার একটা টেকনিক হচ্ছে, যেমন আমরা মানচিত্র দেখতেছি তেমন আমরা জিসিসি ভুক্ত গালফ কোঅপারেশন কাউন্সিল, গালফ, GULF, গালফ কোঅপারেশন, 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 গালফ কোঅপারেশন কাউন্সিল, কাউন্সিল, গালফ কোঅপারেশন কাউন্সিল, অর্থাৎ জিসিসি ভুক্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় যে দেশগুলো রয়েছে, উপসাগরীয় পারস্য উপসাগরীয় ভুক্ত যে দেশগুলো রয়েছে, এই দেশগুলো 6টি দেশ নিয়ে হচ্ছে এই জিসিসি নামে একটা সংগঠন রয়েছে। এই সংগঠনটা মনে রাখলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলো কিন্তু আমরা অলরেডি এখানে মনে রাখতে পারবো। তাহলে দেখি জিসিসি ভুক্ত দেশগুলো 6টি কিভাবে মনে রাখবা। মনে রাখার একটা টেকনিক রয়েছে। আবারও বলতেছি, ওমা সৌদির বিয়ান আমারে কাতুকুতু দেয়, ওমা সৌদির বিয়ান আমারে কাতুকুতু দেয়। এইটা আবার কোন ধরনের কাতুকুতু দেখি তো? এইটা হচ্ছে টেকনিক মনে রাখার একটা গুরুত্বপূর্ণ কাতুকুতু। দেখো ওমা মানে হচ্ছে উমান, উমা মানে হচ্ছে ও না দিয়ে লিখতে পারো, ওমা মানে হচ্ছে কি উমান, উমান। সৌদির বিয়ান মানে সৌদি আরব, সৌদি, সৌদি আরব, ঠিক আছে, সৌদি আরব। বিআই মানে বাহরাইন, বাহরাইন, বিআই মানে কি বাহরাইন। ওকে, বিআইন মানে আমারে মানে আরব আমিরাত, আমারে মানে কি আরব আমিরাত, আরব আমিরাত।
আমারে মানে হচ্ছে আমারে কাতুকুতু দে, এইটা দিয়েও কিন্তু আমরা মনে রাখি কাতার। এই যে দেখো কাতার এন্ড কুয়েত, কাতু দে কাতার, কাতার আবার বলতেছি কাতার, আরেকটা কি নাম বললাম কুতু দে মনে রাখতে পারো কুয়েত, 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 এই যে কুয়েত, ঠিক আছে। উমা সৌদির বিয়াইন আমারে কাতুকুতু দে, ওমা মানে ওমান, সৌদির মানে হচ্ছে সৌদি আরব, বিয়াইন মানে বাহরাইন, আমারে মানে আরব আমিরাত, কাতু মানে কাতার, কুতু মানে হচ্ছে কুয়েত, আমারে কাতুকুতু দেয়। এই যে তোমার বিআইন তোমার যে কাতুকুতু দেয়, এটা দিয়ে মনে রাখতে পারবা জিসিসি ভুক্ত দেশ, পৃথিবীর উপসাগরীয় ভুক্ত যে 6টি দেশ রয়েছে 6টি দেশ শিখলাম। পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলের এই দেশগুলো মানচিত্র যদি আমরা দেখি, এই যে পার্সিয়ান গালফ, যেটা পৃথিবীর আরেকটা জিনিস শিখে ফেললাম মজার বিষয়, সেটা হচ্ছে যে পৃথিবীর বৃহত্তম গালফ যদি বলে থাকি বা উপসাগর বলে মেক্সিকো বা আমেরিকান উপসাগর। ওকে, এরপর যদি প্রশ্ন আসে বে হিসেবে পৃথিবীর বড় উপসাগরের নাম হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর বে হিসেবে, কিন্তু গালফ হিসেবে হচ্ছে মেক্সিকো বা আমেরিকান উপসাগর। ওকে, আর গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি ভুক্ত দেশ হচ্ছে 6টি। মধ্যপ্রাচ্যের এই যে পার্সিয়ান যে গালফ রয়েছে, এই পার্সিয়ান গালফের অধীনে যে পাশাপাশি যে 6টা রাষ্ট্র রয়েছে, 6টা রাষ্ট্রের সংগঠন হচ্ছে জিসিসি ভুক্ত। এইভাবে পড়লে আমাদের আর ভুল যাবে, আশা করি আর যাবে না, কোনো চিন্তা নাই, আমাদের মনে রাখার এই জিসিসি ভুক্ত দেশগুলোর আমরা সহজভাবে আমরা শিখতে পারবো, ঠিক কিনা? আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগতেছে, তাই না? এইভাবে যদি আমরা শিখতে পারি, তাই না? আচ্ছা, তারপর দেখি, এরপরে দেখি পৃথিবীতে আমরা যখন সাধারণ জ্ঞান পড়তে যাই, অনেক সময় শিক্ষার্থীদেরকে এইভাবে স্যাররা পড়ায় যায়, এই পড়ো পড়ো গোল্ডেন ভুক্ত দেশগুলো, এই কিন্তু এটা মনে রাখার কিছু সহজ টেকনিক যখন তোমার পড়াশোনার ফাঁক ফুকরে যখন তুমি পড়বা, এইটা থেকে তোমাকে কেউ পিছিয়ে রাখতে পারবে না। তুমি দেখো অন্যদের থেকে অনেকটা এগিয়ে গেছো। সো সাধারণ জ্ঞানকে এইভাবে যখন তুমি আনন্দের সাথে পড়বা, তখন তোমার কাছে সবচেয়ে জটিল মানে সমীকরণটাও তোমার কাছে সহজ লাগবে। যদি এই সাধারণ জ্ঞান নিয়ে তুমি যদি চিন্তা করে ফেলতে পারো, তখন তোমার ইমাজিনেশনটা তোমার আরো পরিস্ফুটিত হবে। ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ, এইখান থেকে আসছে। কারণ তুমি যদি ইমাজিন করতে পারো এই দেশগুলো হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল ভুক্ত, এই দেশগুলো হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট ভুক্ত, এইগুলো কেন এগুলো গোল্ডেন ওয়েজ ভুক্ত, কেন এখান থেকে আমরা বলতেছি হচ্ছে কোনটা গোল্ডেন ভিলেজ, আর কেন আমরা কোনটাকে বলতেছি হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট, কোনটাকে আমরা বলতেছি গোল্ডেন ট্রায়াঙ্গেল। এই যে গোল্ডেন ভুক্ত যে জায়গাগুলো রয়েছে, এই গোল্ডেন অঞ্চলগুলো আমরা একে একে পড়বো, ঠিক আছে কিনা? দেখি, মনে রাখার কিন্তু সহজ এবং সুন্দর টেকনিক রয়েছে গোল্ডেন ভুক্ত দেশগুলো। দেখো আমি পাশে দিয়ে রাখছি লামাথা, গোল্ডেন ট্রায়াঙ্গেল ভুক্ত। গোল্ডেন ট্রায়াঙ্গেল মানে হচ্ছে এরকম ত্রিভুজাকৃতির দেশ, তিনটা ত্রিভুজাকৃতির দেশ রয়েছে, এইখানে রয়েছে 3টা দেশ। এইভাবে যদি আমি অঙ্কন করি, এই যে এই 3টা দেশকে আমরা গোল্ডেন ট্রায়াঙ্গেল বলবো। লামাথা দিয়ে মনে রাখবা, ট্রায়াঙ্গেলটা কিরকম লামাথা, ট্রায়াঙ্গেলটা কিরকম লামাথা, ট্রায়াঙ্গেলটা কিরকম লামাথা। গোল্ডেন ভুক্ত যত দেশ আছে, গোল্ডেন ভুক্ত যত অঞ্চল আছে, যেমন গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ভিলেজ, কেন আমরা এগুলো বলতেছি, আমি একদম এর নিখুঁত তথ্যগুলো তোমাদের আজকে দিব। দেখো লামাথা দিয়ে মনে রাখবা, গোল্ডেন ট্রায়াঙ্গেল ভুক্ত দেখতে হচ্ছে এরকম ত্রিভুজাকৃতির পৃথিবীর মানচিত্রে যে 3টা দেশের মানচিত্রে অবস্থান রয়েছে, এইটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল অঞ্চল। লাতে হচ্ছে লাউস, লাতে কি লাউস, তারপর হচ্ছে মাতে হচ্ছে মায়ানমার, মাতে, থাতে হচ্ছে কি থাইল্যান্ড, থাতে কি থাইল্যান্ড, পৃথিবীর মুক্ত ভূমি বলা হয় থেকে থাইল্যান্ডকে। ওকে, এই যে গোল্ডেন ট্রায়াঙ্গেল ভুক্ত লামাথা, কিলামাথা না লামাথা, মনে থাকবে কিনা গোল্ডেন ট্রায়াঙ্গেল, আর তোমাদের ভুল হবে না। এরপর দেখি আমরা গোল্ডেন ওয়েজ বলা হয়, কেন গোল্ডেন ওয়েজ বলা হয়? নেপাল, ভারত, বাংলাদেশকে, কারণ এখানে চোরা কারবারের জন্য, মুক্ত চোরা কারবারের জন্য বিখ্যাত। ভারত বাংলাদেশ সীমান্তে যেই পরিমাণ চোরা কারবার ধরা হয়, যেই পরিমাণ স্মাগলার ধরা হয়, এইটা আর কোথাও ধরা হয় না। এই জন্য এইটাকে ভৌগোলিকভাবে নাম প্রদান করছে গোল্ডেন ওয়েজ নামে, চোরা কারবারের জন্য বিখ্যাত। তাহলে কি চোরা কারবারের জন্য, চোরা চালানের জন্য বিখ্যাত, চোরা চালান, মাদক, ইয়াবা, বাবা, মা যত আছে সব কিছু এই চোরা চালান কারবার হচ্ছে এই গোল্ডেন ওয়েজ ভুক্ত অঞ্চল দিয়ে আসে। সুতরাং গোল্ডেন ওয়েজ ভুক্ত দেশ হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভারত, বাংলাদেশ গোল্ডেন ওয়েজ ভুক্ত। এবং দেখো চাঁদের মতো দেখতে, ক্রিসেন্ট চাঁদ, এই যে চাঁদের মতো দেখতে, এই যে হলুদ কালার যে অংশটা রয়েছে, এই যে ক্রিসেন্ট ভুক্ত দেশ, গোল্ডেন ক্রিসেন্ট মানে হচ্ছে এইরকম ক্রিসেন্ট আকৃতির যে 3টা দেশ হচ্ছে, এগুলোকে মনে রাখার টেকনিক হচ্ছে আপাই দিয়ে। কি দিয়ে মনে রাখতে পারবো? আপাই, ক্রিসেন্ট গুলো মনে রাখবো। গোল্ডেন ক্রিসেন্ট হচ্ছে আপাই। আফগানিস্তান, পাকিস্তান, ইরান,
আপাই মানে কি আফগানিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, পাকিস্তান, তারপর হচ্ছে ইতে হচ্ছে ইরান, ইতে কি ইরান। এইভাবে আমরা গোল্ডেন মুক্ত দেশগুলো। এখন গোল্ডেন ভিলেজ বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? গোল্ডেন ভিলেজ, গোল্ডেন ভিলেজ হচ্ছে বাংলাদেশে কিন্তু গোল্ডেন ভিলেজ। মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশে গোল্ডেন ভিলেজ বলা হয় কুষ্টিয়ার 26টি গ্রামকে গোল্ডেন ভিলেজ নামে পরিচিত। কুষ্টিয়ার 26টি গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। কেন? গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত। আবার বলতেছি, গাঁজা বা তামাক উৎপাদনের জন্য বিখ্যাত কুষ্টিয়ার 26টি গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়ে থাকে। কুষ্টিয়ার 26টি গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়ে থাকে। কুষ্টিয়ার 26টি গ্রাম, কয়টি গ্রাম? 26টি। কুষ্টিয়ার 26টি গ্রাম, কুষ্টিয়ার 26টি গ্রাম হচ্ছে কি গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজ কুষ্টিয়ার 26টি গ্রাম হচ্ছে গোল্ডেন ভিলেজ। আর গোল্ডেন ক্রিসেন্ট তো আমরা বললাম আপাই, আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে? আপাই দিয়ে। গোল্ডেন ওয়াইজ নেপাল, ভারত চোরা কারবারের জন্য বিখ্যাত। গোল্ডেন ট্রায়াঙ্গেল লাওস, মায়ানমার, থাইল্যান্ড। ওকে, আশা করি আমরা আমাদের মূল আলোচনা যেটা ছিল সেটা কিন্তু এই গোল্ডেন মুক্ত অঞ্চলগুলো, এই টেকনিকে আমরা পড়লে আমরা আমাদের লাইফে আর কোনো দিন বলবো না। মানচিত্র দেখলে তো পারবোই, পাশাপাশি আমাদের এমসিকিউ আসলে আমাদের যেভাবে আসো ঘুরে পেছে আমরা জাস্ট টেকনিকটা চিন্তা করব, আপাই দিয়ে আমরা গোল্ডেন ওয়েজ চিন্তা করব। আর হচ্ছে লা মাথা মানে কি ট্রায়াঙ্গেল মুক্ত মাথা, শেষ। লা মাথাদের ট্রায়াঙ্গেল মুক্ত দেশগুলো গোল্ডেন ট্রায়াঙ্গেল মনে রাখবো। ভিলেজটা আমাদের দেশের যে কুষ্টিয়ার 26টি গ্রাম গোল্ডেন ভিলেজ। আর গোল্ডেন মানে চাঁদের মতো দেখতে ইসলামিক 3টা রাষ্ট্র, যেটা হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারবো ইনশাল্লাহ। তারপর দেখি তো পরে কি রয়েছে, যে দেখি টেকনিকে সাধারণ জ্ঞান এইভাবে শেখা যায়। সো টেকনিকে তুমি যদি দূরপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে যদি একবার শিখে ফেলো, আর তোমার দূরপ্রাচ্যের দেশ ভোলার কোনো প্রক্রিয়া নাই। সুতরাং তুমি যখন সাধারণ জ্ঞান পড়বা, টেকনিকে কিছু জিনিস মনে রাখলে বাকি সাধারণ জ্ঞান তোমার জন্য আয়ত্ত করা তোমার জন্য সহজ হয়ে যাবে, তাই না? একদম সহজ হয়ে যাবে। তাহলে দেখি চলো, দূরপ্রাচ্যের দেশ 5টি। দূরপ্রাচ্যের দেশ কয়টি? 5টি। যেমন মনে রাখার কৌশল হচ্ছে জামটি কাঁচা তাই খাই। জামটি কি কাঁচা, যাতে জাপান, মতে মঙ্গোলিয়া, কতে বা কাঁচা দিয়ে আমরা বলতে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। কতে বলতে পারি কি, আর চতে বলতে পারি চীন। এইটা ছাড়াও আমরা শর্টকাটে আরেকটা বলতে পারি চিন্তা কর মফিজ দিয়ে। কি দিয়ে? চিন্তা কর মফিজ দিয়ে আমরা মনে রাখতে পারি। চিতে হচ্ছে চীন, তাতে হচ্ছে তাইওয়ান, করতে হচ্ছে কোরিয়া, মতে হচ্ছে মঙ্গোলিয়া, ফিতে হচ্ছে ফিনল্যান্ড পড়বো না, যতে আমরা পড়বো জাপান পড়বো। যতে কি জাপান পড়বো। এটা হচ্ছে চীন, তাতে হচ্ছে তাইওয়ান, আমরা জানি তাইওয়ান হচ্ছে চীনের অধীন। করতে হচ্ছে কোরিয়া, করতে কি কোরিয়া, এর মধ্যে রয়েছে উত্তর কোরিয়া, আর একটা হচ্ছে কি দক্ষিণ কোরিয়া। আর হচ্ছে মতে হচ্ছে কি মঙ্গোলিয়া। মতে কি মঙ্গোলিয়া নামে একটা দেশ রয়েছে। এই মঙ্গোলিয়া দেশটি হচ্ছে দূরপ্রাচ্যের দেশ। দূরপ্রাচ্যের দেশ 5টি। আবার বলতেছি দূরপ্রাচ্যের দেশ 5টি বা পূর্ব এশিয়ার দেশ। দূরপ্রাচ্যের দেশ বা পূর্ব এশিয়ার দেশ, পূর্ব এশিয়ার দেশ, এই দেশগুলো হচ্ছে পূর্ব এশিয়ার দেশ। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে মনে রাখতে পারি। যদি এটা মনে না থাকে, চিন্তা কর মফিজ, তুমি জাস্ট নিজে মফিজ হয়ে চিন্তা করবে একবার, দেখবা তোমার আর ভুলবে না। চিন্তা কর মফিজ, দূরপ্রাচ্যের দেশ, পূর্ব এশিয়ার দেশ 5টি আমরা মনে রাখবো। চিতে চীন, তাইওয়ান, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান হচ্ছে কি দূরপ্রাচ্যের দেশ। এই 5টা দেশ হচ্ছে দূরপ্রাচ্যের দেশ। আমরা যদি মধ্যপ্রাচ্যের যদি 14টা দেশ নিয়ে আলোচনা করি, মধ্যপ্রাচ্যের দেশ রয়েছে এশিয়ার অঞ্চলের মধ্যে। এই টেকনিক মনে রাখবো। কাকু সৌদিতে উড়ন করে 4 প্লাস তুমি জলে কি ফিশ, তুমি জলে ফিশ। কাকু সৌদিতে কি করে উড়ন করে, মানে ঔরন করে। আমরা লিখতে পারি হচ্ছে তিনি হচ্ছে একটা ঔরন হচ্ছে একটা কাজ আর কি, কাজ করে। এবং 4 আমরা মনে রাখবো। আর তুমি জলে ফিশ, তুমি জলে ফিশ। যদিও আমরা দূরপ্রাচ্য, দক্ষিণ এশিয়ার দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, পূর্ব এশিয়ার দেশ, তারপর হচ্ছে মধ্য এশিয়ার দেশগুলো মনে রাখলে বাকি যে দেশগুলো থাকে এশিয়ার মধ্যে সবগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। যেমন আমরা মনে রাখবো কাতার মধ্যপ্রাচ্য, কুয়েত, সৌদি আরব, এই যে জিসিসিভুক্ত দেশগুলা, সংযুক্ত আরব আমিরাত, রতে ওমান, ওতে ওমান। হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে এখানে বানানো হয়তো ভুল গেছে, ও হবে এটা, ঠিক আছে? ওতে হচ্ছে উড়ন করে, এবার লিখলে হবে। ওতে হচ্ছে ওমান, ডুসিন্ডর দেওয়ার কি। নতে হচ্ছে বাহরান, কি হবে বাহরান। এখানে ব হবে কি করে
বাহরান হবে, বাহরান। তারপর 4 মানে ইরাক, ইরান, ইয়েমেন, ইসরায়েল, ইরাক, ইরান, ইয়েমেন, ইসরায়েল। তারপর তুমি জলে ফিশ, তুমি মানে তুরস্ক, মিতে হচ্ছে মিশর। তুরস্ক আর একটা কি বললাম, আচ্ছা মিশর কিন্তু আবার ইয়ার দেশ না, এশিয়ার দেশ না, ঠিক আছে, মিশরও কিন্তু এশিয়ার দেশ না, এখানে এটা মাথায় রাখতে হবে। তাহলে তুমিতে তুরস্ক, জতে জর্ডান, লেতে লেবানন, ফিতে ফিলিস্তিন, শতে হচ্ছে কি সিরিয়া। তুমি জলে ফিশ, তুমি জলে ফিশ, জতে হচ্ছে জর্ডান, লেতে লেবানন, ফিতে ফিলিস্তিনিয়া। তাহলে দেখি কয়টা দেশ হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14, হ্যাঁ 15 16টা, তাই না? যদিও মধ্যপ্রাচ্যের দেশ 14টি, আমরা এখানে পেলাম হচ্ছে 16টি। কয়টি মাথায় রাখবা, মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে কয়টি, 16টি দেশ রয়েছে। ওকে, আচ্ছা এখন ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ বা আরব দেশ না, আমরা ইরানকে কিন্তু মধ্যপ্রাচ্যের আরব দেশ বলি না। ইরান হচ্ছে ফার্সি ভাষা, ওদের ভাষা, এদের আরবি ভাষা, এই দেশগুলো হচ্ছে আরবি ভাষা, মধ্যপ্রাচ্যের দেশগুলো আমরা বলে থাকি। ওকে, আচ্ছা তাহলে 4 মানে ইরাক, ইরান, ইরাক, ইরানকে আমরা মধ্যপ্রাচ্য বললেও এটা কিন্তু আরব দেশ না, আরব 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 মানে ইরান আরব, আরব কান্ট্রি নয়, আরব দেশ নয়, আরব দেশ নয়, এটা মনে রাখবা, ঠিক আছে? ইরান কি নয়, আরব দেশ না। আবার বলতেছি, দূরপ্রাচ্যের দেশগুলো আমরা জানলাম, মধ্যপ্রাচ্যের দেশগুলো হচ্ছে দূরপ্রাচ্য, পূর্ব এশিয়া, এশিয়ার দেশগুলো ছাড়া বাকি 16টি দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। এইটা মনে রাখার টেকনিক হচ্ছে কাকু সৌদিতে উড়ন করে 4 তুমি জলে ফিশ। ওকে, এইভাবে আমরা মনে রাখতে পারবো। দিয়ে আমরা যে কয়েকটা মিলাবো, মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলো আমরা জানি, একটা শুধু আরব কান্ট্রি না, সেটা হচ্ছে ইরান হচ্ছে আরব দেশ না, ইরাক কিন্তু আরব দেশ না। আবার বলতেছি, ইরান কি দেশ না, আরব দেশ না, মিলায় নিবা আনসার। আর ইরান কোনো আরব দেশ না, এদের ভাষা হচ্ছে ফার্সি, আরবি ভাষা নয়। ওকে, মধ্য এশিয়ার যে দেশগুলো রয়েছে, মধ্য এশিয়ার দেশ, মধ্য এশিয়ার যে 6টি দেশ স্থানযুক্ত, কি যুক্ত, স্থানযুক্ত, স্থানযুক্ত দেশ, একটা আছে আজাইরা, একটা কি, একটা আছে আজাইরা, আজাইরা, একটা আছে আজাইরা। কি দেশ আছে দেখো, মধ্য এশিয়া অঞ্চলের দেশ, যদিও আমরা মনে রাখতে পারি তুতাকাকি উস্তান প্লাস আজারবাইজান, তুতাকাকি উস্তান, তুতাকাকি উস্তান, তুতা মানে হচ্ছে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান। আবার বলতেছি, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান সব স্থানযুক্ত, সহজে মনে রাখতে পারবা। মধ্য এশিয়ার যে 6 দেশ, এর মধ্যে হচ্ছে স্থানযুক্ত তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান। একটা আছে আজারিয়া, একটা কি, একটা আজারিয়া, সেটা হচ্ছে আজারবাইজান। একটা আছে কি, আজারবাইজান, একটা আছে আজারবাইজান। এইটা দিয়ে আমরা কি করতে পারি, অনেক সময় মধ্য এশিয়া অঞ্চলে যে দেশগুলো সহজে মনে রাখতে পারে। এখানে ছোট্ট কিছু আলোচনা দেওয়া আছে যে 1991 6টি দেশ সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সোভিয়েত ইউনিয়ন ছিল, বর্তমান রাশিয়ার অধীনে ছিল এগুলো দেশ। মধ্য এশিয়ার সবগুলো দেশ স্থল বেষ্টিত, কোনো প্রকার সমুদ্র বন্দর নেই। দেখো মধ্য এশিয়ার অঞ্চলের যে দেশগুলো কিনে কোনো প্রকার সমুদ্র বন্দর নেই। এর বৃহত্তম দেশ কাজাখস্তান, মুসলিম বিশ্বে কাজার আস্তানা বড়, কাজাখস্তানের রাজধানী আস্তানা, এবং মনে রাখতে হবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ। এই কিছুদিন আগে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আছে যে মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কোনটি, এটা হচ্ছে মুসলিম বিশ্বে বড় দেশ কোনটি, কাজাখস্তান। কাজার আস্তানা বড়, এমনি মনে রাখা যায় কাজার আস্তানা বড়, অর্থাৎ কাজাখস্তানের রাজধানী আস্তানা। এবং মধ্য এশিয়ার বৃহত্তম কোনো দেশ না, মুসলিম বিশ্বে বৃহত্তম, মুসলিম বিশ্বে আয়তনে বড়, মুসলিম বিশ্বে আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে কাজাখস্তান। পৃথিবীর সবচেয়ে বেশি ইউরেনিয়াম রয়েছে কাজাখস্তানে। পশুপালনের দেশ হচ্ছে তুর্কমেনিস্তান, ভৌগোলিকভাবে পশুপালনের দেশ। নাগার্নো কারাবাখ যে বিরোধপূর্ণ যে অঞ্চল রয়েছে, নাগার্নো কারাবাখ, এটা আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ঝামেলা চলতেছে 2020 সাল, সেই 1998 সাল থেকে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পর্বতমালা কারাকোরাম পর্বত অবস্থিত তাজিকিস্তান এবং চীনের সীমান্তে। সুতরাং এই যে মধ্য এশিয়ার অঞ্চলে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো কিন্তু এখানে দিয়ে দিছি। সো এইভাবে আমরা শর্টকাটে যখন পড়ব আমরা মনে রাখতে পারবো দূরপ্রাচ্যের দেশ, মধ্য এশিয়ার দেশ, মধ্যপ্রাচ্যের দেশ। এইভাবে যে দুর্দান্তভাবে পড়া যায়, দুর্দান্তভাবে শেখা যায়, সেইটা সাধারণ জ্ঞানে তোমরা যদি না পড়ো তাহলে বুঝতে পারবে না যে এত মজা করে পড়া যায়। রাগ করলা? আসলে রাগ করার এখানে কিছু নাই, কারণ মজা করে পড়াইতে গিয়ে যদি তুমি রাগ করো এটা তোমার ব্যক্তিগত বিষয়। সুতরাং মজা করে সাধারণ জ্ঞানের টেকনিকে পড়াটা হচ্ছে আমার দায়িত্ব, তোমার বুঝে নেওয়ার দায়িত্ব। সেইভাবে যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের কাছে আসলে সাধারণ জ্ঞানটা সত্যি সত্যি পানিবাদ লাগবে। বিশ্বাস না হলে তোমরা একটু পড়াশোনা করে দেখোই না। যারা হচ্ছে এইচএসসির পরে সাধারণ জ্ঞান থেকে মনে করে সাধারণ জ্ঞানে হাই উতাস করে, হাই উতাস আর কিচ্ছু নয়। তুমি ভর্তি পরীক্ষা, সেটা নার্সিং, বিশ্ববিদ্যালয়, যে কোনো জায়গায় চাকরিটা, সব জায়গায় তোমার সাধারণ জ্ঞানে এই টেকনিকে যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ তোমার কি হবে না, কখনোই তোমার এইখান থেকে মিস যাবে না। তুমি জাস্ট প্রশ্ন আসলো, জাস্ট
একটু চোখ বন্ধ করে চিন্তা করবা, মধ্য এশিয়ার দেশ, ও মধ্য এশিয়ার দেশ, তো মধ্য এশিয়ার স্থানযুক্ত সবগুলো, তুর্কিস্তান, কাজাকিস্তান, একটা আছে আজারবাইজান, ও আচ্ছা পূর্ব এশিয়ার বা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে দূরপ্রাচ্যের দেশ, দূরপ্রাচ্য মানে চিন্তা কর মফিজ, চীন, তাইওয়ান, হ্যাঁ, মঙ্গোলিয়া, তারপর হচ্ছে জাপান, ও আচ্ছা কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এগুলো তো হচ্ছে দূরপ্রাচ্যের দেশ, এইভাবেও করা যায়, ঠিক কিনা? আশা করি বুঝে ফেলেছ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো সহজভাবে আনন্দের সাথে আরো কিছু বিষয় এইভাবে আমরা পড়বো। আমরা যখন শীতে এইভাবে দেওয়া আছে, আমরা বিশ্বে যা কিছু প্রথম, আরো অনেক কিছু প্রথম বিশ্বে আছে, এরপর আমরা কিছু এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বে যা কিছু প্রথম, বিশ্বের প্রথম ওয়েলফেয়ার স্টেট, এই স্টেট ঘোষণা করে সুইডেন। সুতরাং বিশ্বের প্রথম এই যে সুইডেন রাষ্ট্রটি হচ্ছে কল্যাণ রাষ্ট্র। সুইডেনের পাশাপাশি আরেকটা বলে ফেলি, ডেনমার্ক। বিশ্বে ডেনমার্ক এমন একটা দেশ যে দেশটি প্রথম পতাকা চালু করে, পতাকা চালু করে প্রথম ডেনমার্ক। এইটার পাশাপাশি আমরা বিশ্বের প্রথম পতাকা চালু করে ডেনমার্ক, বা পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট, জনগণের কথা চিন্তা করে সুইডেন রাষ্ট্রটি। ইন্টারনেট বিশ্বে প্রথম চালু হয় 1959 সালে, প্রথম 1959 সালে। প্রথম বাংলাদেশে ইন্টারনেট কবে চালু হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? আশা করি বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কবে তোমরা মাস্ট কমেন্ট বক্সে হচ্ছে জানাবে। ওকে, তাহলে পৃথিবীতে ইন্টারনেট চালু হয় 1959 সালে, খুবই ইম্পর্টেন্ট। বিশ্বে যা কিছু প্রথমের মধ্যে পৃথিবীর প্রথম মহাকাশচারী পুরুষ ইউরি গ্যাগারিন, প্রথম তৎকালীন সোভিয়েত রাশিয়া বা রাশিয়ার ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশে মহাকাশে কি গেছেন, মহাকাশ যান নিয়ে। এই যানটার নাম ছিল হচ্ছে স্পুটনিক 1, ঠিক আছে? এইটাতে করে সে কি করেছিল, সে যাত্রা করেছিল ইউরি গ্যাগারিন, রাশিয়ার প্রথম মানব যিনি মহাকাশে চড়ছিলেন। ইউরি গ্যাগারিন নামটা এটা মনে রাখতে হবে। প্রথম ক্লুন মানব হচ্ছে ইভ, প্রথম ক্লুন মানব হচ্ছে কি, ইভ হচ্ছে প্রথম ক্লুন মানব। প্রথম ক্লুন মানবের নাম কি, ইভ হচ্ছে প্রথম ক্লুন মানব। চলচ্চিত্র আবিষ্কার করা হয় 1895 সালে, চলচ্চিত্র আবিষ্কার হয় 1895 সালে, মনে রাখতে হবে। আধুনিক গণতন্ত্র চালু হয় ব্রিটেনে, আধুনিক গণতন্ত্র মনে রাখতে হবে। গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে, গণতন্ত্রের সূতিকাগার যদি আসে তাহলে সেটা হবে গ্রিস। গণতন্ত্রের সূতিকাগার আসলে সেটা হবে গ্রিস। কিন্তু যদি বলে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বা আধুনিক গণতন্ত্রের উৎস কোথায়, মাস্ট হবে ব্রিটেন। আধুনিক কথাটা দেওয়া থাকলেই সেটা হবে আনসার ব্রিটেন। আধুনিক কথা দেওয়া থাকলেই ব্রিটেন, কিন্তু গণতন্ত্রের সূতিকাগার কথাটা উল্লেখ থাকলেই সেটা হবে কি, গ্রিস। সেটা হবে কি, গ্রিসের উল্লেখ রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তাহলে আধুনিক গণতন্ত্র চালু হয় ব্রিটেনে, শুধু গণতন্ত্র চালু হয় গ্রিসের অ্যাথেন্স শহরে। ওকে, দেখি প্রথম টেস্টি বেবি লুইস ব্রাউন, প্রথম টেস্টি বেবির জন্ম হয়, তার নাম লুইস ব্রাউন। ধূমপান মুক্ত পৃথিবীর একমাত্র দেশ ভুটান। মহাকাশ পর্যটক যিনি পুরুষ তনের জন্য ড্যানিস টিটো। প্রথম মহাকাশে গেছে একজন মহিলা আছে, নাম তার হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। সেই নামটা এখানে নাই, আমি একটু বলে দিলাম, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ওকে, আমেরিকান। তারপর দেখি ক্লুন উট ইনজাজ, গণতন্ত্র প্রথম চালু, এই যে গণতন্ত্র, এই যে গ্রিসের কথা বললাম, এই যে গ্রিস গণতন্ত্র প্রথম। চলচ্চিত্র নির্মিত হয়, প্রথম চলচ্চিত্র হচ্ছে লুমিয়ার ব্রাদার্স। মানে হেলির ধূমকেতু দেখা যায় 1759 সালে, প্রথম হেলির ধূমকেতু দেখা যায়। এবং হেলির ধূমকেতু প্রথম 1759 সালে দেখা যায়। মনে রাখবা প্রতি 62 বছর পর কি হয়, 72 বছর পর হেলির ধূমকেতু, 72 বছর, 62 না, 72 বছর পর কি হেলির ধূমকেতু দেখা যায়। মনে রাখতে হবে প্রতি 72 বছর পর হেলির ধূমকেতু দেখা যায়। ওকে, তাহলে এই যে বিশ্বে যা কিছু প্রথম, আমরা এইটার পাশাপাশি অনেক জিনিস আমরা জানলাম। এইভাবে কিন্তু আমরা পড়াশোনায় যখন আমরা পড়বো আর চিন্তা করব, আমাদের মাথার চিন্তার বাহিরে যাবে না, অপশন দেখা মাত্রই আমরা আনসার করতে পারো। কারণ আমাদের যে স্বল্প একটা সময় থাকে ভর্তি প্রস্তুতির, এই সময় তুমি নার্সিং, ভার্সিটি যাই ভর্তি পরীক্ষা নাও না কেন, তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেও না কেন, চাকরি পরীক্ষার জন্য দেও না কেন, এইগুলো যখন আমরা পড়ি, এইভাবে যখন পড়বো, তোমাদের ভুলে যাওয়ার কোনো প্রবণতা থাকবে না। একমাত্র রাহাসারাসি, যেখানে সাধারণ জ্ঞান কীভাবে অসাধারণ টেকনিকে পড়ানো যায়, এইভাবে ধরে একটা আলোচনার সাথে আরেকটা আলোচনা কিভাবে মিল আছে, যেন
কনফিউশন যাতে আমরা না পড়ি সেইভাবে আমরা পড়াশোনা করব। আশা করি তোমরা সর্বোচ্চ উপকৃত হবে এই ধরনের সাধারণ জ্ঞানের ক্লাস থেকে। সো তোমরা মিস দিবে না, শেষ পর্যন্ত কিন্তু দেখবে, ঠিক আছে? ওকে, বিশ্বে যা কিছু গভীরতম, বিশ্বে কি কি আছে গভীরতম হিসেবে, বিশ্বে যা কিছু গভীরতম, পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর গভীরতম খাত, পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগর। আমরা জানি পৃথিবীর গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর মানে গভীরতম উপসাগর যদি বলে বে হিসেবে বলে বঙ্গোপসাগর। এর আগে একবার বলছিলাম বে হিসেবে, বে অফ বেঙ্গল বলে দেয়, বে হিসেবে বঙ্গোপসাগর, আর গালফ হিসেবে হচ্ছে আমাদের এই যে গালফ হিসেবে মেক্সিকো উপসাগরের বর্তমান নাম হচ্ছে আমেরিকা উপসাগর। মেক্সিকো উপসাগরের বর্তমান নাম আমেরিকা উপসাগর, মেক্সিকো উপসাগরের বর্তমান নাম আমেরিকা উপসাগর গালফ হিসেবে মেক্সিকো, বে হিসেবে বঙ্গোপসাগর। পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম উপসাগর মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। ওকে, স্বর্ণের খনি রয়েছে হচ্ছে মানে অ্যাম্পোনেং স্বর্ণখনি রয়েছে। আমরা জোহেন্সবার্গ, পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণের খনি বা স্বর্ণের খনি নামে বিখ্যাত জোহেন্সবার্গ আফ্রিকার একটা অঞ্চলকে আমরা বলে থাকি। এবং আমরা জানি স্বর্ণ, তামা, রূপা বা বিভিন্ন খনির উৎপাদনের জন্য বিখ্যাত যে দেশটি সেটা হচ্ছে চীন দেশটি। আচ্ছা, বিখ্যাত গিরিখাত হচ্ছে কি? হেলস ক্যানিয়ন বিখ্যাত গিরিখাত। গভীরতম হচ্ছে ক্যারিবিয়ান সাগর, হচ্ছে পৃথিবীর গভীরতম সাগর ক্যারিবিয়ান সাগর। পৃথিবীর মানে সবচেয়ে বড় সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। পৃথিবীর সবচেয়ে বড় যে সাগরটার নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর। পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম দক্ষিণ চীন সাগর, কিন্তু গভীরতম সাগর ক্যারিবিয়ান হচ্ছে আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলে গড়ে উঠছে। গুহা রয়েছে ভেরিওনা কেভ, হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ, রাশিয়াতে অবস্থিত। এই যে রাশিয়াতে অবস্থিত এই যে এই হ্রদটার নাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ বৈকাল হ্রদ। ওকে, তারপর হচ্ছে গ্রেট বৈকাল যেটাকে বলে থাকি। নদী হিসেবে কঙ্গো নদী হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী হচ্ছে কঙ্গো নদী। তারপর পৃথিবীর সবচেয়ে ছোট নদী হচ্ছে রো নদী, ঠিক আছে? এই রো নদী হচ্ছে ছোট কিন্তু সবচেয়ে গভীরতম, এবং যদি নদী বলি সেটা হচ্ছে কঙ্গো, আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র গড়ে উঠছে এই নদীটি। এইভাবে কিন্তু আমরা বিশ্বে যা কিছু গভীরতম আমরা শিখতে পারি। আশা করি তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে আজকের সাধারণ জ্ঞানের শর্টকাট টেকনিক এইভাবে যে শেখা যায় তোমরা শিখলে, আশা করি এরপর থেকে আর কোনো দিন এই সাধারণ জ্ঞানের যেই টপিকগুলো তোমাদেরকে পড়াইছি এখান থেকে আর কোনো দিন তোমাদের কি হবে না, মিস যাবে না ইনশাল্লাহ। কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করি শিক্ষার্থীদেরকে শর্টকাটে সাধারণ জ্ঞানের অসাধারণ সব টেকনিকগুলো সহজভাবে কিভাবে শেখানো যায়, সহজভাবে কিভাবে মনে রাখা যায়, এবং যেগুলো হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা তুমি নার্সিং, মেডিকেল, বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, অন্যান্য জায়গায় তুমি ভর্তি পরীক্ষা বা চাকরি প্রিপারেশন নেও না কেন, তোমার জন্য দুর্দান্ত মানে জাদুর মতো কাজ করবে এই টেকনিকগুলো। সো এইভাবে হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে ক্লাসে পড়িয়ে থাকি, বা আমি সাধারণত শিক্ষার্থীদের এই টেকনিকে বিভিন্ন সিস্টেমে পড়িয়ে থাকি, যাতে সে ইমাজিন করতে পারে, সে তার ইমাজিন যে মানে পৃথিবীর অবয়বটা সে যেন চিন্তা করতে পারে। সে যেন সাধারণ জ্ঞান আসলে পরীক্ষার হলে তো আমাদের এত সময় থাকে না, তার যে তাৎক্ষণিক যে জ্ঞানের প্রখরতাটা সেটা যেন বৃদ্ধি পায়, সেটা সর্বোচ্চ চেষ্টা করি। সেই ধারাবাহিকতা থাকবে সবসময় ইনশাল্লাহ। সো তোমরা নিয়মিত হচ্ছে সাধারণ জ্ঞানকে এইভাবে চর্চা করবে এবং তোমাদের ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করি।